तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। তিহান আবারও হাসল। এটা অবহেলা না মা। দেখো, আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি আর এমন রাম ক্ষুধা লাগতো বলো? আর এত ক্ষুধা লেগেছে বলেই খাবারের স্বাদটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। খাবারটা আরো বেশি মজার লাগছে। দুপুরে খেয়ে নিলে তো আর এতটা স্বাদ উপভোগ করতে পারতাম না, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বুঝলা? আফিয়া বিরক্তিকর কণ্ঠে তেতে উঠে বলল, হয়েছে, অত বোঝা লাগবে না আমার। তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ। আফিয়ার কথা শুনে ভাত চিবানো বন্ধ করলো তিহান। ব্রুকুচকে তাকিয়ে বলল, পটল তোলা কথাবার্তা মানে? ছেলের প্রশ্নে আফিয়া বোকা হেসে বলল, জানি না, মুখে আসলো তাই বলে দিলাম। হাস্যোজ্জ্বল কণ্ঠে, তুমিও না মা, বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করলো তিহান। বাস্তবিকই প্রচন্ড ক্ষুধা লেগেছে তার। পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতেই আফিয়া টেবিল গোছাতে গোছাতে বলল, আতিয়াকে বলে এসেছি তোহা আজ আমাদের এখানেই থাকবে। কেন? এমনি ইচ্ছে হলো। তোর সমস্যা হবে? তাহলে থাক। ঢক ঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখলো তিহান। তারপর নিচু গলায় বলল, না ঠিক আছে। বলে আগের মতোই শান্ত স্বাভাবিকভাবে হাত ধুয়ে রুমে চলে গেল। মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝেই খুব যত্ন করে চাপা পড়ে রইল। এখনো ঘুমে আছে তোহা, গভীর ঘুমে। শুধু শরীরের ভাবভঙ্গিটা পরিবর্তন হয়েছে। একটু আগে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছিল, আর এখন আষ্টে পৃষ্ঠে তিহানের কোলবালিশ জড়িয়ে ধরে বিছানায় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ। থুতনির আর ঠোঁটের ওপরের জায়গাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আঙ্গুলের উল্টো পিঠ দিয়ে খুব সন্তর্পণে ঘামটা মুছে দিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থাকে তিহান। ঠোঁটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা। পাশের টেবিল থেকে ফোনটা নিয়ে সোফায় যেয়ে শটান হয়ে শুয়ে পড়ল সে। পিঠ ব্যথা করছে, একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু সোফায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান। আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম। একবার ঘড়িতে চোখ বুলিয়ে ক্লান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করল সে, কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে? তার অবসন্ন দেহ সোফাতেই মানিয়ে নিল একচোট ঘুমিয়ে নেওয়ার জন্য। মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিভোর হয়ে আসতে মেয়েলি কণ্ঠের মিষ্টি ডাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। কপালে ভাঁজ ফেলে চোখ খুলতেই আবছা ভাবে তোহাকে দেখতে পেল সে। তার দিকে ঝুঁকে নিচু স্বরে ডাকছে তোহা, তিহান ভাই, আপনি খাটে গিয়ে ঘুমান, আপনার কষ্ট হচ্ছে এখানে। কপালে ভাঁজ আরো খানিকটা গাঢ় হলো তিহানের। কণ্ঠে ধমকের রেশ তুলে সে বলল, তোকে কি আমার কষ্ট হিসাব করতে বলেছি? বেশি কথা না বলে যা তো, জ্বালাস না। বলে চোখ বুঝতে নিলে তোহা আবারও বলে উঠল, আমাকে বকা দিচ্ছেন দেন, তবুও খাটে যেয়ে ঘুমান। সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তিহু, সিরিয়াসলি আমি চর বসিয়ে দেবো তোকে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। তাদের কথোপকথন আরো বাড়ার আগেই আফিয়ার কণ্ঠ শোনা গেল। তার শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো। সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া। ততক্ষণে উঠে বসেছে তিহান। তার চোখ জোড়া ঘুমো ঘুমো হলেও বার কয়েক পিট পিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেলল সে। গলা ঝেড়ে সাবলীল কণ্ঠে বলল, বলো মা, কোনো দরকার ছিল? আফিয়া কিঞ্চিত হেসে বলল, আসলে বাবা, তোহার তো বেগুনে অ্যালার্জি, ইলিশের তরকারি তো ও খেতে পারবে না। আমি তো ভুলেই গিয়েছিলাম। আর ফ্রিজেও মুরগি টুরগি কেনা নেই যে রেঁধে দিব। তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে, 9:30 বাজতে চললো। ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। তুই একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয়। তোহা এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলেও এ পর্যায়ে এসে আপত্তি করে বলল, না না খালামণির দরকার নেই, আমি এখন এমনিতেও বাসায় যাব। বাসায় যেয়েই খেয়ে নিব নে, চিন্তা কিছুই নেই। তোকে বাসায় যেতে দিলে তো যাবি? তোর মাকে বলে এসেছি আমি, আজকে এখানেই থাকবি। তোহা কাতর নয়নে তাকালো। এই ক্লান্ত শরীরে তিহান আবার মোড় পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার। মিনমিনে কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে সে বলল, তিহান ভাই তো খুব বলার আগেই তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিল, তুই অনেক বেশি কথা বলিস তিহু। চুপ করে বসে থাকতে পারিস না? চত্ব সব। বলে ড্রেসিং টেবিল থেকে মানিব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসু কণ্ঠে বলল, আর কিছু খাবি? মৃদু গতিতে দুপাশে মাথা নাড়ালো তোহা।
তিহান আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল। তিহান বেরিয়ে যেতেই আফিয়া বসল তিহানের বিছানায়। তোহাকে পাশে বসিয়ে মুহূর্তেই নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে। কোনো রকম ঠেসে ঠুসে 1 প্লেট বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোহা। হাত ধুয়ে যেয়ে তিহানের বিছানায় বসতেই তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল, আবার এখানে কেন? যা, তোর জন্য বরাদ্দ রুমে যা। তোহা নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলে বলল। খালামণি তো এখানেই আসতে বললো। তিহান ভ্রুকুচকে তাকালো। প্রশ্ন করার আগেই আফিয়া এসে বলল, তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান? গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি, ধুলা টুলা জমে আছে। তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে। তপ্ত শ্বাস ছাড়ল তিহান। মৃদু হাসার চেষ্টা করে বলল, পারবো বা, তুমি নিশ্চিন্তে যেয়ে ঘুমাও। আফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রস্থান করতেই উঠে দাঁড়ালো তিহান। ধীর পায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশ নিতে গিয়ে অনেকটাই কাছাকাছি এসে পড়ল দুজনে। তোহা থমকালো। শ্বাস আটকে তিহানের দিকে তাকাতেই তার জলজল ঘোর লাগা চাহনির বিপরীতে দৃষ্টি নেমে গেল তার। তিহান আরও একটু কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলল, এমনিতেও এ ঘরে ঘুম হবে না আমার। তোমার শরীরে তীব্র মেয়েলি ঘ্রাণটা একদম মস্তিষ্কের নিউরনে গিয়ে ঠেকছে। আজ তো নয়, বরং আগামী 2 দিনও এ ঘরে ঘুমানো অসম্ভব, একেবারেই অসম্ভব। ঘুমহীন চোখ জোড়া মেলে রাত জাগা নিশাচর পাখির মতো তাকিয়ে আছে তোহা। সন্ধ্যাবেলাতে এত ঘুমিয়েছে যে এখন কোনো ক্রমেই ঘুম আসছে না। অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে শেষমেশ উঠে বসলো তোহা। চুলগুলো কোনো রকম পেঁচিয়ে হাত খোপা করে বিছানা থেকে নামলো। আসার সময় খোলা চুলে এসেছিল বিধায় চুলের কাঁটাটা সঙ্গে আনেনি। খোপা আলগা হয়ে আসছে বারবার। অন্ধকারে গুটি গুটি পা ফেলে ওয়াশরুমে ঢুকলো সে। ওয়াশরুমের আলো জ্বালিয়ে মুখে 3-4 বার পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো। মুখ মোছার জন্য কিছু নেই। গায়ের ওড়নাটাও খসখসে জর্জেট কাপড়ের। এটা দিয়ে মুখ মুছলে চামড়ায় ঘষা লাগে খুব। ঘরের লাইট জ্বালায়নি, যদিও দরজায় ফাঁক দিয়ে আলো যে তিহানের ঘুম ভেঙে যায় এই ভয়ে। মুখ না মুছেই আস্তে করে শব্দহীনভাবে রুমের দরজাটা খুলল সে। ড্রয়িং রুম জুড়ে নীল আলোর ড্রিম লাইটের ছড়াছড়ি, কেমন ভুতুরে একটা পরিবেশ। বড় সোফাটায় শটান হয়ে শুয়ে আছে তিহান। মাথার পিছনের বালিশটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বালিশের জায়গাটা দখল করেছে তার বাম হাত। মাথার নিচে বাম হাত দিয়ে শুয়েছে সে। লম্বা দেহ জায়গা হয়নি সোফায়। পাজোরা সোফা ছেড়ে বেরিয়ে গেছে অনেকটা। তোহা পা টিপে টিপে এগিয়ে যায়। তিহানের ফর্সা চেহারায় নীলাভ আভাস যেন ক্ষণে ক্ষণে তার অতি আকর্ষণীয় চেহারা আরো বেশি আকৃষ্ট করে তুলছে। খাড়া নাক, গালের দাড়ি, বাম গালের মাঝ বরাবর একটা বাদামি তিল, আর তাকিয়ে থাকলে সেই গাঢ় ধূসর চোখের মণি, সব মিলিয়ে এক অনন্য স্বপ্ন পুরুষ। তোহার ঠোঁট এলিয়ে হাসলো। হাতের তর্জনী দিয়ে হালকা স্পর্শে গালের তিলটা ছুঁয়ে দিল। মেঝের বালিশটা উঠে অনেকটা ঝুঁকে গিয়ে এক হাত তিহানের ঘাড়ে ঢুকিয়ে আলতো করে মাথাটা উঠিয়ে বালিশটা নিচে নিতে নিলেই বাঁধল বিপত্তি। তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিছিয়ে পড়ল তিহানের মুখের ওপর। মুখ দিয়ে আধুনিটা বের করতে নিয়েও থেমে গেল তোহা। ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানের মাথাটা রাখতেই তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, চুলগুলো সরা তিহু, তোকে কি আমি বলেছি বালিশ দিতে? তোহা আটকে উঠল। হৃদস্পন্দন যেন থেমে গেল কিছু সময়ের জন্য। ঠোঁটটা আরো জোরে কামড়ে ধরে আস্তে করে চুলগুলো সরিয়ে উঠে যেতে নিলেই তিহান তার হাত ধরে আটকে দিয়ে চোখ মেলে বলল, জাস্ট চুলগুলো সরাতে বলেছি, তোকে সরতে বলিনি। তোহা হতবিহ্বল বিচলিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে টুপ করে তিহানের চোখের পাতার উপর পড়তেই ধ্যান ভাঙে তার। চাপা গলায় সে বলে, ছাড়ুন। তিহান ছাড়ল না, বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরো খানিকটা গম্ভীর করে বলল, আলমারির বাম দিকে 2 নম্বর ড্রয়ারে তোর চুলের কাঁটা রাখা আছে। রুমে যেই চুল বেঁধে নিবি, খোলা চুলে ঘুমাবি না, খবরদার। বলে তোহার হাতটা ছেড়ে দিল সে। মাথার বালিশটা ঠিক করে নিয়ে কপালে হাত ঠেকিয়ে পুনরায় চোখ বন্ধ করে বলল, শোন, বলেন। চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল? ঘোর লাগা জড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলল তিহান। তোহা উত্তর দেয় না। নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহুর নিচ থেকে ওড়না আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে যেয়ে দরজা আটকে দেয়। ঘরে যেয়েই লাইট জ্বালালো তোহা। হাতের মুঠোয় থাকা চাবিটা নিয়ে আলমারি খুলে বাম দিকের ট্রয়ারটা খুলতেই নজরে এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাতঘড়ি। বক্সের ভেতরে খুব যত্নের সহিত একটা চুলের কাটা সাইড করে রাখা আছে।
কপাল কুঁচকে সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেই মনে পড়ল এটা সে হারিয়েছে প্রায় বছরখানেক হবে। তবে কবে হারিয়েছে সেটা মনে নেই। আরও কয়েকবার কাঁটাটা নেড়েচেড়ে দেখে নিয়ে মুচকি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা। এত যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলার ঝুঁকিটা নিল না আর। আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা। তিহান তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে, বলেনি যে এই কাঁটা দিয়েই চুল বাঁধতে হবে। শুধু চুল বাঁধলেই তো হবে, তা সে যা দিয়েই বাঁধুক না কেন। চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে দুটো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেলে তোহা। এ কাছে একবারে পাকা তার হাত। সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলেও এ খোপা খুলবে না। খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে পুরো ফ্ল্যাট। সকাল থেকেই ঝিরিঝিরি বা মাঝারি বেগে বৃষ্টি হচ্ছে। সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে, কি দিবস যেন আছে। সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শুকানোর জন্য ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিল। তারপর ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা। বাজে প্রায় 10টা। আতিয়ার ভুনা খিচুড়ির বানানো শেষ প্রায়। এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে। ভুনা খিচুড়ির সাথে ইলিশ ভাজা এ বাড়ির সকলেরই প্রিয় খাদ্য। বৃষ্টির দিন হলে প্রায়শই এই একটা রান্না করে সে। গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াইয়ে তুলতে তুলতে সে হাঁক ছাড়ল। তোহা খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো। আসছি। বলে উঠে দাঁড়ায় তোহা। চুল শুকিয়ে এসেছে প্রায়। ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। সব শেষে পিস করে কাটা লেবু নিয়ে আসে। রাখতেই কলিং বেল বেজে ওঠে। দ্রুত পায়ে যেয়ে দরজা খুলতেই দেখে তিহান দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার। চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো। সর সামনে থেকে, এমন সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? তোহা সরে দাঁড়ায় না, বরং একরকম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, আমাকে আপনার কোন দিক দিয়ে সং মনে হচ্ছে তিহান ভাই? তিহান জ্বালাময়ী হাসি হেসে বলে, আপাতত সব দিক থেকেই। শুনেছিস? এবার সর, তো দেবো এক থাপ্পড়। আপনি কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন? আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ? তিহান উত্তর দেবার আগেই আতিয়া চেঁচিয়ে বলেন, তিহান এসেছে তোহা? ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই কখন ডেকেছি। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা। তিহান ধীর গতিতে জুতো খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগে তোহার কানে ফিসফিসিয়ে বলে, শুধু গাল নয়, গোটা তুমিটাই আমার নিজস্ব সম্পদ। বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে হেঁটে টেবিলে যেয়ে বসে সে। আতিয়া নিজেই এসে তার প্লেটে খাবার তুলে দেয়। তোহাকে উদ্দেশ্য করে বলে, তুইও বসে পড়, আমার রান্না আছে। ছেলেটা বসে একা খাবে নাকি? আতিয়া কথাটা বলতেই তার দৃষ্টি অগোচরে নিজের পাশের চেয়ারটা টেনে দেয় তিহান। আদেশসূচক চোখের ইশারায় তোহাকে সেখানে বসতে বলতেই তোহা বিনা বাক্য ব্যয়ে চুপচাপ সেখানে বসে পড়ে। তুর্য আর খালু কোথায় খালামুনি? তুর্যবোধ এখনো ঘুমাচ্ছে। রাত জেগে পড়াশোনা করেছে তো, তাই আর ডাকেনি। যখন উঠবে তখন খাবে। তোর খালু কোথায় গিয়েছে কোন কাজে? ছুটির দিনও তার কাজের শেষ নেই। তিহান মৃদু হাসল। তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটল আতিয়া। বাড়ির কাজে সেই মহিলাটা সাহায্য করে, সে আজকে আসেনি। সেজন্যই কাজের ভারটা আজ একটু বেশি। খুব মনোযোগ দিয়ে ইলিশের কাটা ছাড়ানোর চেষ্টা করছে তোহা। সবসময় আতিয়াই তার মাছের কাটা বেছে দেয়, কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না। তোহাও আগ বাড়িয়ে ডাকেনি। অনেকক্ষণ বাদে ব্যর্থ হয়ে সে যখন মাছের টুকরোটা সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে নিচ্ছিল, ঠিক তখনই অনেকগুলো কাটা বাছা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান। তোহা বিস্মিত নয়নে তাকাতেই সে নিজে খাবার চিবাতে চিবাতে বলে, চুপচাপ খাবি, বেশি কথা বলবি না। এতগুলো লাগবে না তো, আমি এত খাই না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে ওঠে তোহা। তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তুই কতটুকু খাস আর না খাস আমার জানা আছে, তোর বলতে হবে না। তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে। এতটুকু বলতেই চোখ রাঙায় তিহান। তোহা কিছুক্ষণ বিড়বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাওয়াটা শেষ করলো। তিহান যে এতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল, ব্যাপারটা তার নজরেই আসেনি। খাবার শেষে পানির গ্লাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় টুকরো ডিম তুলে ধরে তিহান। নির্বিকার ভঙ্গিতে বলে, হা কর। এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল। ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দের, তাই আর এই এতটুকু ডিমই হয়েছে আজকের মাছটাই, তাই সেটা তিহানকেই দিয়ে দিয়েছে আফিয়া। মুখটা একটু সরিয়ে নেয় তোহা, ইতস্তত কণ্ঠে বলে, না, এটা আপনি খান।
তিহান তার ঠোঁটের সাথে টুকরোটা ঠেকিয়ে ধরে বলল, আমি হা করতে বলেছি। কিন্তু তিহু। নিচু কণ্ঠে গর্জে উঠল তিহান। এবার ছোট করে মুখ খুলল তোহা। নিমিষেই পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেলল তিহান। অতঃপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে চুপচাপ দরজার দিকে পা বাড়ালো। মাথার উপর প্রখর সূর্যতাপ, জ্বলন্ত আগুনের মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে সূর্য। তোহার কলেজ ছুটি হয়েছে প্রায় 20 মিনিট আগে। ব্যস্ত নয়নে বারবার ঘড়ি দেখছে তিহান। পরক্ষণেই মাথা তুলে অস্থির দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে গেটের এপার থেকে ওপার। এই গরমের মধ্যেও তার পরনে ফুল হাতার সাদা শার্ট। অফিস থেকে এখানে এসেছে সে। তাড়াহুড়োই শার্টের হাতাটা গুটিয়ে নেয়ার খেয়ালটাও হয়নি। ঘাড় ঘলা ঘেমে নিয়ে একাকার। মেয়েটা এখনো বের হচ্ছে না কেন? এত দেরি হয় নাকি? ক্লান্তিতে চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়ল তিহান। অতঃপর চোখ মেলতেই তোহাকে বের হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে হেঁটে এগিয়ে গেল সে। তোহার কাঁধ থেকে বই খাতা ভারী ভারী ব্যাগটা নিজের হাতে নিয়ে তপ্ত কণ্ঠে বলল, এত দেরি করলি কেন? আমি কি তোর পার্সোনাল ড্রাইভার যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবো? ইডিয়েট। কপালে ভাঁজ ফেলে তাকালো তোহা। প্রত্যুত্তরে কিছু বলতে যেও তিহানের ঘামে ভেজা শার্ট দেখে চুপ হয়ে গেল সে। মনে মনে ভাবল, আসলেই বেশি দেরি হয়ে গিয়েছে, আরও একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। অনুশোচিত নিচু কণ্ঠে সে বলল, সরি। এক পলক তাকালো তিহান। চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ ফুটে উঠেছে তোহার। মনে মনে হাসলো তিহান। তারপর মুখ বাঁকিয়ে হাতের বাহুতে কপালের ঘামটুকু মুছে নিয়ে হাত বাড়িয়ে তোহার দিকে মেলে দিয়ে নরম স্বরে বলল, আয়। তোহা ক্ষীণ হেসে শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরতেই সামনের দিকে পা বাড়ায় তিহান। তার পাশে পা মিলিয়ে তোহাও হাঁটতে শুরু করে। গাড়ির সামনাসামনি যেতেই পা দুটোকে থমকে দাঁড় করিয়ে দেয় তোহা। তিহানকেও আটকানোর জন্য তার হাতে টান দিতেই তিহান ঘাড় ফিরিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, কি হয়েছে তিহু? তোহার দৃষ্টির সামনে থাকা আইসক্রিমওয়ালার দিকে। তিহানের ডাকে সে আবদার মাখা মিষ্টি কণ্ঠে বলে, কিনে দিন না প্লিজ। তোহার দৃষ্টি অনুসরণ করে আইসক্রিমওয়ালার দিকে চোখ পড়তেই তিহান গম্ভীরভাবে বলে, একদমই না। এই গরমের মধ্যে হুট করে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। চুপচাপ মুখ বন্ধ করে সামনে হাঁট। তোহা দৃষ্টি ছোট করে কাতর কণ্ঠে বলে, তিহান ভাই, একটা খেলে কিছু হবে না। তিহু। তিহানের ধমকে কাজ হয় না। তোহা আবারও বলে ওঠে, প্লিজ। হার মানে তিহান দীর্ঘশ্বাস ফেলে তোহাকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে যেয়ে ছোট্ট করে বলে, কোনটা খাবি জলদি নে। তোহা মুচকি হেসে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তুলে নিতেই তিহান টাকাটা মিটিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, এটা যে নিলি খেতে পারবি? মাখিয়ে ফেলবি তো জামা কাপড়। ততক্ষণে আইসক্রিমের কাগজটা খুলে ফেলেছে তোহা। ছোট একটা কামড় দিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে, মাখবেন না। তিহান অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। একটু পর কি হবে সেটা তার অজানা নয়। গাড়িতে বসে আছে তারা। গাড়ি চলছে আপন গতিতে। অ্যাসির বাতাসে ঘাম শুকিয়ে গেছে তিহানের। চোখের ক্লান্তি ভাবটাও কেটেছে অনেকটা। রাস্তার জ্যামে একটু পরপরই থেমে যাচ্ছে গাড়ি। তিহানের কপালে বিরক্তির ভাঁজ। আজকে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসেনি, অগত্যা তাকেই ড্রাইভ করতে হচ্ছে। তোহার আইসক্রিমটা অর্ধেক খাওয়া শেষ না হতেই গলে যেতে শুরু করেছে দ্রুত। সেটা চেটে পুটে খেতে গিয়ে ইতিমধ্যে ঠোঁটের কিছু অংশ মাখিয়ে ফেলেছে সে। কয়েক মিনিট যেতে না যেতেই একটা বড় অংশ গলে পড়ে যেতে নিলেই দ্রুত গাড়ি ব্রেক করে তোহার থুতনির নিচের অংশে হাত পাতে তিহান। ফলস্বরূপ তিহানের হাতের উপর পড়ে আইসক্রিমের টুকরোটা। সঙ্গে সঙ্গে আরও 2-3 ফোঁটা আইসক্রিম তার শার্টের হাতার উপর পড়তেই তোহা আঁতকে উঠে বলে, আরে কি করছেন? হাত সরান, শার্ট মেখে যাচ্ছে তো। তিহান উত্তর না দিয়ে জানালা দিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিয়ে গাড়ির সামনে ড্রয়ার থেকে পানির বোতল বের করে তেতো কণ্ঠে বলে, কি যে করিস তিহু? দরজাটা খুলতো, হাত ধুয়ে নেই। পরিষ্কার হাতটা দিয়ে ঠেলে দরজা খুলে তোহা। তিহান ঝুঁকে গিয়ে পানির বোতল খুলে যত্ন করে তোহার হাত ধুইয়ে দিয়ে বোতলটা তোহার হাতে দিয়ে বলে, পানি ঢাল। তোহা মুখ গোমরা করে তিহানের হাতের উপর পানি ঢালে। হাতটা পরিষ্কার হলো। ফকফকে সাদা শার্টের হাতটাতে চকলেট কালারের দাগগুলো লেগেই থাকে। তিহান আবারও সিটে বসে তোহার হাত থেকে বোতলটা নিয়ে আগের জায়গায় রেখে দেয়। তিহানের হাতার দিকে তাকিয়ে তোহা মৃদু কণ্ঠে বলে, আমাকে বাসায় দিয়ে আপনি এখন অফিসে যাবেন না? হ্যাঁ, কেন? তাহলে শুধু শুধু হাতে দাগগুলো লাগালেন কেন? কেমন দেখাচ্ছে? তিহান তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় না। তবে তোহাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগ মুহূর্তে তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে গম্ভীর্য নিয়ে বলে, তোমার থেকে ইম্পর্ট্যান্ট কিছুই না, অন্তত এইসব বিষয় তো নয়, মনে রেখো।
পরন্ত বিকালের আরক্তিম গোধূলি বেলা। লাল কমলা সূর্য একটু একটু করে হেলে পড়েছে পশ্চিম আকাশে। বারান্দার রেলিংয়ে দুহাত রেখে অদ্ভুত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে তোহা। চোখের পাতা নিভু নিভু হয়ে আসছে বারংবার। বেশ খানিকক্ষণ গম্ভীরভাবে পর্যবেক্ষণ করার পরে তার মনে পড়ল একটা কথা। সূর্যের দিকে বেশিক্ষণ অর্থাৎ চোখ না সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না। এই কথাটা সে আগে থেকে জানলেও কখনো প্রমাণস্বরূপ দেখা হয়নি। আজ দেখল আসলেই সূর্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, চোখ জ্বালা করে, আপনা আপনি চোখের পাতা বন্ধ হয়ে যায়। এবার চোখ জোড়া সত্যি সত্যি বন্ধ করে ফেলল তোহা। আনমনে ভাবল, তিহান ভাইয়ের চোখের দিকেও তো তাকিয়ে থাকা যায় না, বেশিক্ষণ তো দূর, এক পলকও তাকানো যায় না। আচ্ছা, তার চোখ জোড়াও কি সূর্যের মতো জ্বলন্ত, নাকি সে মানুষটাই জ্বলন্ত ভস্মকারী, যার সংস্পর্শে এলে ভয় হয়, ভরসাপূর্ণ ভয়, যে কিনা কেবল মুখের কথা দিয়েই তার ছোট্ট শরীরের অভ্যন্তরে থাকা রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় পর্যন্ত কাঁপুনি ধরিয়ে দিতে পারে। এতটুকু ভাবতেই চোখ মেলে ফেলল তোহা। এলোমেলো অগোছালো ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্ক। মাথা নুইয়ে রেলিংটা আরো শক্ত করে চেপে ধরেছে। কানে বাজছে তিহানের তুমি সম্বোধন করার সম্মোহনী কথাগুলো। ভাবে এই কথাগুলো শুনলে কি আদৌ কোনো কিশোরীর আবেগী মন শান্ত হয়ে থাকতে পারে? উনি কি বোঝে না এই বাক্যগুলো তাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে? ইচ্ছে হয় সকল বাধা নিষেধ উপেক্ষা করে সে তুমুল গতিতে তার বুকে আশ্রে পড়ে। সন্ধ্যা হয়ে এসেছে। পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসেছে তোহা। এখন চলছে গরমকাল। মোটামুটি 1 বছর পর আগামী গরমকালে তার উচ্চ মাধ্যমিক। পড়াশোনায় তেমন সিরিয়াসনেস না থাকলেও হেলাফেলাও নেই তার। মোটামুটি মাঝারি সারির শিক্ষার্থী সে, ভালোও নয় আবার ফেল করার মতো খারাপও নয়। বাড়ি প্রায় ফাঁকা। তুর্য গেছে ঢাকার বাইরে কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে, তাও আবার একদিনের জন্য নয়, গুনে গুনে 3 দিনের জন্য। বন্ধুর বড় ভাইয়ের বিয়ে, তাকে যেতেই হবে। বন্ধুর মা বাবা পর্যন্ত তাকে ফোন করে বলেছে। অগত্যা দাওয়াত রক্ষার জন্য এই পড়াশোনার মাঝেও ছুটেছে সে। তোহার বাবা গেছে অফিসের কাজে, ফিরবে আগামী পরশু। মাঝে মধ্যেই অফিসের কাজে এহেন ছোটাছুটি করতে হয় তাকে। প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা সে, দায়িত্বের বোঝাটাও তাই বেশি। বাসায় শুধু তোহা আর তার মা আতিয়া। ঘরের দরজা খুলে রেখেছে তোহা। ড্রয়িং রুমের সোফায় বসে অল্প আওয়াজে টিভি দেখছে আতিয়া। তোহা এখান থেকে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মনটা খারাপ হচ্ছে একটু। আগে নিশার সাথে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকতো, এখন কেমন একা একা লাগে। তুর্য বরাবরই কম কথা বলে আর পড়াশোনায় ডুবে থাকে। তার সাথে হাসি মজা করার উপায় নেই। ঘড়িতে বাজে 7:30। ড্রয়িং রুমের কোনায় রাখা ল্যান্ডফোন বেজে উঠল। আতিয়া তখন স্থির দৃষ্টিতে মনোযোগের সহিত নাটক দেখছে। ল্যান্ডফোনের অবিরাম শব্দে তিক্ত কণ্ঠে সে বলল, তোহা এসে ফোনটা তোল। ঘর থেকে তোহার উত্তর এলো না। আতিয়া আবারও গলা বাড়িয়ে ডাকলো, তোহা। কোনো সারা শব্দ নেই। এবার বিরক্তি নিয়ে পিছে তাকাতেই খেয়াল করলো টেবিলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তোহা। উপায় না পেয়ে নিজেই উঠে গেল সে। ফোনটা কানে নিতেই এমন একটা খবর পেল যা শুনে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কথা শেষে খট করে ফোনটা কেটে গেল। চোখে পানি নিয়ে তোহাকে ডাকার জন্য হাত দিয়ে ছুঁয়ে দিতেই তুমুল অস্থিরতায় ছটফট করে উঠল তার মন। গা কাঁপিয়ে জ্বর এসেছে তোহার। ঘুমের মাঝেই মেয়েটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। গ্রাম থেকে আতিয়ার মা ফোন করেছিল, তার বাবার অবস্থা ভালো না। অনেকদিন যাবতীয় অসুস্থতায় ভুগছিলেন সে। আজ সকাল থেকে নাকি কেমন নির্জীব হয়ে আছেন, শুধু নিজের মেয়েদেরকে দেখতে যাচ্ছেন। কোনো অঘটন ঘটার আগে এখনই তাকে আর আফিয়াকে রওনা হতে বলেছেন তার মা। ছোট মেয়ে অর্থাৎ তোহার ছোট খালা আনিয়াও নাকি একটু আগে খবর শুনেই রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে। আফিয়া আর আতিয়া মিলে ধরাধরি করে খাটে শুইয়ে দিয়েছে তোহাকে। প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়েছে। আতিয়ার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। একদিকে নিজের বাবা, আরেকদিকে অসুস্থ মেয়ে। কই যাবে সে? বাসায় কেউ নেই যে তোহাকে রেখে যাবে। খালি বাসায় একা একা অসুস্থ মেয়েটা কিভাবে থাকবে? তাছাড়া রান্নাবান্নাও করা নেই। এই জ্বর নিয়ে তোহা রান্না করতে পারবে না। সব দিকেই বিপদ। চোখের পানি ছেড়ে দিয়ে আতিয়া সিক্ত কণ্ঠে বলল, আপা তুমিই যাও, আমি থাকি। আব্বাকে বইল তোহার জ্বর আসছে, তাই যাইতে পারি নাই। ধমকে উঠল আফিয়া, বলল, তুই তো জানিস তিয়া, আব্বা সবচেয়ে বেশি তোকেই আদর করে, আর এখনো তোর নামই বলছে বেশিবার। তোর দুলাভাইকে ব্যবস্থা করতে বলে এসেছি। একটু পরে রওনা দিব আমরা 3 জন। কিন্তু আপা তোহা। তিহান অফিস থেকে আসুক, রান্না নিয়ে সমস্যা নেই। তোহার খাবার তিহান দোকান থেকে কিনে দিবেন এ কয়দিন। আর অপেক্ষা কর, জ্বর নেমে যাবে, চিন্তা করিস না। আতিয়া কোনো রকমের চোখের পানি আটকালো। তিহানি তার একমাত্র ভরসার স্থল।
ছেলেটাকে সে খুব বেশি বিশ্বাস করে, খুব বেশি। তোহাকে তিহানের দায়িত্বে রেখে যেতে কোনো রকম ভয় নেই তার। তিহান ফিরেছে। বাসার নিচে ঢুকতে না ঢুকতেই তার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে মা লেখা দেখতেই মুখে হাসির রেখা টেনে ফোনটা তুলে কানে লাগালো। সে বলল, হ্যাঁ মা, আমি এসে পড়েছি, এখন সিঁড়িতে। বাবা তুই একটু তাড়াতাড়ি তোর খালামণির ফ্ল্যাটে আয় তো, একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? নামটা বলতে গিয়েও থেমে গেল। সে বলল, সবাই ঠিক আছে তো? হ্যাঁ তুই একটু আয় তাড়াতাড়ি, বলেই ফোনটা কাটলো আফিয়া। তিহান দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠল। তোহাদের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। দরজা লক করা না। তোহার রূপ থেকে কথাবার্তার শব্দ আসছে। কাঁপা কাঁপা মন নিয়ে সেদিকে যেতেই দেখলো বিছানায় শোয়া অবস্থায় আছে তোহা। গায়ে কম্বল দেয়া, চেহারা কেমন শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুষ্ক। তাকে দেখেই আফিয়া বলল, চাক এসেছিল, শোন। কি হয়েছে ওর? আফিয়ার কথার মাঝে বলে ওঠে তিহান শান্তভাবে, কাঁপা কণ্ঠ তার। জ্বর এসেছে, এখন 101 ডিগ্রি, একটু আগে 103 ছিল। শোন, তোকে যে জন্য ডাকছি, তোর নানা খুব অসুস্থ, তোর খালামণি আর আমাকে যেতে হবে। নিয়ে যাবে তোর বাবা, কারণ আর কেউ বাসায় নেই। তোহার জ্বর, ওকে অসুস্থ শরীর নিয়ে টানাটানি করা যাবে না। আমাদের পৌঁছতেই সকাল হয়ে যাবে, এতক্ষণ মেয়েটা জার্নি করতে পারবে না। তাই বলছি, ওকে তো রেখে যেতে হচ্ছে, তুই একটু ওকে দেখে রাখিস। আর এ কয়দিন ওর খাবার দোকান থেকে কিনে এনে দিস। আমরা একটু পরে রওনা দেব, বুঝলি? আচ্ছা ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তর তিহানের। দায়িত্ব খুব বড় একটা জিনিস। যার কাঁধে দায়িত্ব নামক ভারী জিনিসটা আছে, শুধু সেই বোঝে এর গুরুত্ব। আতিয়া যাওয়ার আগে তিহানকে বলে গিয়েছে, তোর দায়িত্বে রেখে যাচ্ছি তোহাকে, ওর খেয়াল রাখিস বাবা। ব্যাস, এতটুকু কথাই যথেষ্ট। যে এই বিশ্বাসটার মর্মার্থ বুঝে সে অবশ্যই কথাটার মান রাখবে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তিহান। ভেজা গায়ে কোনো রকম শার্ট চেপে সে বেরিয়ে গেল। উদ্দেশ্য মোড়ের দোকান থেকে খাবার কিনে আনা। তোহার জ্বর কমেছে হয়তো, সে অবশ্য যায়নি ও ফ্ল্যাটে। পকেটে ফ্ল্যাটের চাবিটা ভরে দ্রুত পায়ে হাঁটা ধরল সে। খাবার কিনে এনে আস্তে করে দরজার নব খুলল তিহান। ভেতরে ঢুকে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে খাবারের প্যাকেটটা টেবিলে রেখে তোহার দরজায় যেয়ে নক করলো। যদিও সে জানে তোহা দরজা লক করে না কখনো, তবুও সেই মেহেদির দিনের কাণ্ডের পর সে আর নক না করে ভুলেও রুমে ঢোকেনি। সেদিনের ঘটনাটা একেবারেই একটা অ্যাক্সিডেন্ট। ওই ঘটনার আগেও সে নক করে ঢুকলেও ওই দিন তাড়াহুড়োই হুট করেই ঢুকে গিয়েছিল। যদি ভুলটা না হতো তাহলে হয়তো আর তোহাকে সেই বাজে পরিস্থিতিটায় পড়তে হতো না। হতাশ শ্বাস ছাড়ে তিহান। অতঃপর আবার নক করে বলে, তিহু আসবো? তিহানের কণ্ঠে হুঁশ ফিরে তোহার। চোখ বন্ধ করেছিল সে। দরজার আওয়াজ শুনতে পায়নি। ঔষধ কাজে দিয়েছে, জ্বর এখন অনেকটাই কম, নেই বললেই চলে। হঠাৎ এত জ্বর কেন এসেছিল নিজেও বুঝতে পারল না। দুহাতে ভর দিয়ে আস্তে করে উঠে বসলো সে। পাশ থেকে ওড়না নিয়ে সুন্দর মতো গায়ে জড়িয়ে মৃদু কণ্ঠে উত্তর দিল, জি আসেন। আস্তে করে দরজা খুলে রুমে ঢুকলো তিহান। দরজার সামনে দাঁড়িয়ে বলল, জ্বর কমেছে? এখন নেই। তিহান আর এগোলো না। তোহার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি নামিয়ে বলল, তোর খাবার প্লেটে বেড়ে ঘরে দিয়ে যাচ্ছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিস। তোহার সম্মতিসূচক মাথা নাড়ায়। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, তোর নাম্বারে রিচার্জ করে দিয়েছি, রাতে কোনো সমস্যা হলে ফোন দিস, আমি চলে আসবো না। আর কাল কলেজে যাওয়া লাগবে না, বাসায় থাকিস। সকালের নাস্তা কিনে দিয়ে যাবো, ওকে? আচ্ছা। মাথা কাত করে বলে তোহা। তিহান বেরিয়ে যেয়ে খাবার বেড়ে তোহার ঘরে নিয়ে গেল। তোহা তখন রুমে ছিল না, ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে। বেরিয়ে এসে তিহানকে খাবার রাখতে দেখে সে বলল, আপনি খেয়েছেন? না, খাবো। বলে খাবারটা পড়ার টেবিলে রেখে গ্লাসে পানি ঢেলে দিল তিহান। বেরিয়ে যাওয়ার আগে তোহার মাথায় এক হাত রেখে স্নেহময় কণ্ঠে বলল, একদম ভয় পাবে না, আমার দায়িত্ব তুমি, দায়িত্বের অবহেলা হবে না, আমি আছি। বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নিস্তব্ধতা। 3 রুম, রান্নাঘর আর বড় ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। সব লাইট নিভিয়ে দরজা জানালা সব ভিড়িয়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তোহা। জ্বরটা এখন আবার বাড়ছে, অস্থির লাগছে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে গোঙানির মতো শব্দ বের হচ্ছে। পানি পিপাসা পেয়েছে বড্ড। ঘরে পানি নেই। ঘুমানোর আগে বোতল সাথে নিয়ে ঘুমায়নি সে। বহু কষ্টে পাশে হাতড়িয়ে ফোনটায় হাতের মুঠোয় নেয়। রাত বাজে 3:15। আধো আধো চোখে তিহানের নাম্বার ডায়াল করতে যেও করে না। সামান্য পানি খাওয়ার জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলা তার নিতান্তই বোকামি মনে হলো। অগত্যা কোনো রকম দাঁতে দাঁত চেপে উঠে বসলো সে। গা ঝাড়া দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুম অন্ধকার, তবুও ঘরের আলোয় এখানটা হালকা আলোকিত।
শুকনো ঢোক গিলে দুরু দুরু মন নিয়ে দ্রুত হেঁটে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেই না সে ঘুরেছে, সঙ্গে সঙ্গে অবচেতন মস্তিষ্ক আর ঘোলাটে দৃষ্টিতে ড্রয়িং রুমের মাঝখানটায় ছায়ার মতো একটা কিছু চোখে পড়ল তার। শরীর জমে গেল সেকেন্ডেই। আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পানির বোতলটা ওখানে ফেলে ছুট লাগালো সে ফ্ল্যাটের দরজার দিকে। দরজার লক খুলে দৌড়ে তিহানদের দরজায় পরপর 4-5 বার কলিং বেল বাজালো। সাথে চলল হাতের ঠাস ঠাস বাড়ি আর ভয়ার্ত কণ্ঠের ডাক, তিহান ভাই দরজা খোলেন। কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে তখন সবে মাত্র একটু শুয়েছে তিহান। তোহা রেহেন ডাকাডাকিতে বুকটা ধরফরিয়ে গেল তার। উদাম গায়ে জামানা জড়িয়ে হনহন করে দরজা খুলল সে। আশেপাশের ফ্ল্যাটের মানুষ এই রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ শুনলে তিলকে তাল বানিয়ে ছাড়বে। দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর এক প্রকার হামলে পড়ল তোহা। এক হাত কাঁধে আর এক হাত পিঠে জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকাল।